নিজের হবু বর হিসেবে বড় বোনের দেবর এমপি মহোদয়কে দেখে হকচকিয়ে গেল রুয়াত। যদিও এখন তার বিয়ে করার কোনো রকম ইচ্ছে নেই, তবু মা ও বড় আপুর কথায় পাত্রপক্ষের সামনে যেতে রাজি হলো। কিন্তু এমন কাহিনী হবে ভাবেনি সে। এই এক লোক যার সাথে রুয়াত কখনো কথাই বলেনি, আবার বিয়ে, তাও এই লোকের সাথে, সে আসলে ভাবতেই পারছে না। শুনুন হানান সাহেব, আপনার বড় মেয়ের পাশাপাশি ছোট মেয়েকেও আমার দিব্যি ভালো লাগে। আশা করছি আপনার ছোট মেয়েকেও আমার ঘরে তুলে দিতে কোনো আপত্তি করবেন না। হান্নান সাহেব এক প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। দুই মেয়ে তার ভীষণ আদরের, মেয়েদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন তিনি। যদিও ছোট মেয়ের বিয়ে নিয়ে এত তাড়াতাড়ি তিনি ভাবেননি, মেয়ে বড় হবে তখন বিয়ে নিয়ে ভাববেন, কিন্তু হঠাৎ এহেন প্রস্তাবে রাজি হয়ে গেলেন। না ভাই, কি যে বলছেন, আপনার দুই ছেলে এত ভালো, মাশাআল্লাহ। আমার মেয়েরা সুখী থাকুক, এটাই চাই। ফজলুল চৌধুরী শব্দ করে হাসলেন। মনে থেকে তিনি বেশ খুশি ছোট ছেলের আবদার পূরণ করতে পেরে। তাহলে আর কি, এখন মিষ্টিমুখ করা যাক। সবাই যেন খুশিতে আত্মহারা। রুয়াতের পাশে দাঁড়ানো ইনিমা হাসছে। অবশেষে তারা দু বোন একসাথে থাকবে। রুয়াত ফাইরোজ তয়ত্রী, এবার এইচএসসি ক্যান্ডিডেট সে। হান্নান মজুমদার আর মেহেরুবা ফাইরোজের ছোট্ট মেয়ে। ইনিমা ফাইরোজ রুয়াতের বড় বোন। বছর 5 আগে বিয়ে হয় আরহাম তায়াইম চৌধুরীর সাথে। তাদের ছোট্ট সংসারে এক পুচকেও আছে। আয়াস তাইম চৌধুরী ফজলুল চৌধুরী ও মায়া চৌধুরীর সর্বকনিষ্ঠ পুত্র। তাদের ব্যবসা সামলানোর পাশাপাশি রাজনীতিতে যুক্ত আছে। সংসদ সদস্য সে, চারপাশে বেশ জনপ্রিয়তা তার। সবার সামনে ঘোমটা টেনে বসে রইল রুয়াত। মেয়েটা বরাবরের মতোই লাজুক সহজ সরল, আর তার এই সহজ সরলতাই ঘায়েল করে আয়াজ তাইমকে। ছোট্ট জাফির তার চাচুর কোল থেকে নেমে তার একমাত্র মিম্মির মানে রুয়াতের কোলে আসলো। আয়াস বেশ আয়েশ করেই বসেছে। সামনে তার সেই ছোট্ট প্রিয়সী ঘোমটা টেনে বসে আছে। মুচকি মুচকি হাসছে সে। অবশেষে তার কল্পনার প্রিয়সীকে বাস্তবে পরিণত করবে। জাফরি রুয়াতের কোলে উঠে বসলো। রুয়াত জড়িয়ে ধরে আছে। বাচ্চাটাকে এত আদরে লাগে, দেখলেই মন চায় সারাদিন এভাবে জড়িয়ে ধরে বসে থাকতে। আয়া স্থির চোখে রুয়াত আর জাফরির দিকে তাকিয়ে আছে। রুয়াত সে প্রথমে একবার তাকানোর পর আর তাকায়নি, সাহস দিচ্ছেই না তাকানোর। হান্নান মজুমদার ফজলুল সাহেবকে বলল, ভাই, আমার একটা আবদার আছে। বলুন। আসলে মেয়েটা তো এখনও এইচএসসি ও শেষ হলো না, আমি চাই এসএসসির পর বিয়েটা হোক। ফজলুল চৌধুরী কপাল কুঁচকে এলো। এই কথাই তো তিনি রাজি, কিন্তু তার ছেলের মতামতও রাখবে। জি অবশ্যই, তবে আমার ছেলে কি বলে সেটা তো তার কাছ থেকে জানা উচিত। আয়াস দৃষ্টি হান্নান সাহেবের দিকে নিল। যেহেতু রুয়াতের এইচএসসি সামনে, তাই সে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল, সমস্যা নেই, ওর পরীক্ষা শেষ হোক আগে। ইনিমা সবাইকে বলে রুয়াতকে ভেতরে রুমে নিয়ে আসলো। রুয়াত মেহেরুবা মজুমদারকে ধরে কান্না জুড়ে দিল একদম। মেয়েকে শান্ত করার চেষ্টায় আছে। রুয়াতের মনের ভেতর এক অজানা কষ্ট এসে হানা দিচ্ছে। 2 মাস পর এইচএসসি, তারপরই বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পাড়ি জমাতে হবে। ইনিমা বিরক্ত হয়ে গেল। কোথায় রুয়াত খুশি হয়ে হাসবে তা না, আরও কাঁদছে তার মাকে ধরে। মায়ের থেকে ছাড়িয়ে নিয়ে রুয়াতকে সোজাসুজি দাঁড় করালো। কাঁদছিস কেন বোন? আপু, আমি বিয়ে করব না। ইনিমা বিরক্ত এই কথা শুনে শুনে। সে রাত থেকে শুরু করেছে বিয়ে করব না, বিয়ে করব না। আচ্ছা বুঝেছি, নতুন কিছু বল। আমি সত্যি বিরক্ত রুয়াত। রাতে তো আর জানতি না যে কে তোর বর হবে, এখন তো জেনেছিস। এখন বল, কেন বিয়ে করতে চাচ্ছিস না? আমার দেবরকে কি তোর পছন্দ হয়নি? রুয়াত নাক টেনে বলল, উনি কখনো আমার সাথে কথা বলেনি, বছরে 2-1 বার, আর টিভিতে ছাড়া কখনো দেখিও নি। মানুষটা তো আমার সাথে কথা বলতে আসেনি। আবার তিনি পলিটিক্স করে। আপু, তুমি জানো না আমার পলিটিক্যাল লোকদের ভালো লাগে না। সব কিছুর ঊর্ধ্বে একটা কথা বলি, আমি তো আয়াজকে 5 বছর ধরে দেখছি। যথেষ্ট ভালো ছেলে। হ্যাঁ মানছি তোর সাথে কথা বলেনি কোনো দিন, কিন্তু মনে মনে তো ঠিকই ভালোবেসেছে। নাহলে কি আর বিয়ের জন্য তোকে পছন্দ করেছে? আর পলিটিক্স বাদ দে, তোর জিজুও তো এসব করে। আমার সাথে কি আর কখনো কিছু হয়েছে? আমার তো পলিটিক্যাল লোকদের ভালো লাগে। তুই তো আমারই বোন, তাহলে তোর সাথে আমার এত পার্থক্য কেন বলতো? রুয়াতের কানে শুধু ওই ভালোবাসার কথাটা ভাসছে। মানে কি?
ভালোবেসেছেন অথচ বলেনি কখনো, এটা আবার কেমন কথা ভেবে পায় না রুয়াত। ভালোবেসেছেন কখন থেকে? আশ্চর্য, আমি তো জানি না। ইনিমা রুয়াতের মুখটা চেপে ধরলো। তাদের মা এখানেই দাঁড়িয়ে আছে তো, এই খেয়াল ওর কি নেই? মেহরুবা রুম ত্যাগ করলেন। দু বোনের এসব কথায় তিনি থাকতে চান না। ভালোবাসার কথা একটু পরে বলতে পারলি না? মা শুনছেন তো? তোর জন্য আমার ইমেজটাই নষ্ট হলো। রুয়াত ভ্রু কুচকালো। এ কি তার বোনই তো সবার আগে এ কথা বলেছে? এখানে সম্পূর্ণ দোষী সে? কি সুন্দর নিরীহ ছোট্ট বোনটাকে ফাঁসিয়ে দিল। রুয়াত মিনমিন করে বলল, তুমিই তো আগে বলেছো কথাটা। আচ্ছা হয়েছে, চুপ কর। এ নিয়ে আর একটা কথাও বলবি না। বিয়ের পর তার মুখ থেকেই শুনিস। আপাতত রাজি হয়ে যা। রুয়াতের মন সায় দিচ্ছে না, সে কিছুতেই মানতে পারছে না। সবাই সবার মতামত নিয়েই রাজি হয়ে গেল। কই, তাকে তো কেউ জিজ্ঞেসও করলো না। মনও ক্ষুণ্ণ হয়ে গেল তার। রুয়াতকে চুপ থাকতে দেখে ইনিমা বলল, আহারে, চুপ আছিস কেন? রুয়াতের দৃষ্টি মেঝেতে। তার বোনকে আসলে কি বলা উচিত? আপু, সবাই সবার মতামত দিল, আমাকে তো কেউ একটিবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধও করলো না। সেই জন্যই তো আমি জিজ্ঞেস করছি, তুই কি রাজি না? শোন, আমি বরাবরের মতোই বলছি, আয়াজ খুব ভালো ছেলে, হয়তো প্রচুর গম্ভীর স্বভাবের, কিন্তু সবাইকে খুব সম্মান করে। আয়াজের মতো ছেলে আর একটাও হয় না। তুই তো তাকে চিনে উঠতে পারিসনি, তাই রাজি হচ্ছিস না। বাসার ভেতরে যেমন, বাইরে সবার কাছে সে খুব জনপ্রিয়। এমন কোনো লোক নেই যে তার অনাগত স্বামীকে চেনে না। আরে বোন, তুই একজন এমপির বউ হচ্ছিস, এর চেয়ে ভালো আর কী বা চাওয়ার আছে? আমার তো মনে হয় তুই শুধু রাজি না, অন্য কোনো মেয়ে হলে সাথে সাথে কবুল পড়ে ফেলতো। রুয়া জানে এমন পলিটিক্যাল লোকেদের এখানকার প্রজন্মের মেয়েদের ভীষণ পছন্দের। তবে কেন জানি রুয়াতের এসব পছন্দ না। আমি সবার মতো না। ইনিমা এক দীর্ঘ গতিতে নিঃশ্বাস ছাড়ল। ছোট্টবেলা থেকেই রুয়াত কথা কম বলা লাজুক মেয়ে, কিন্তু ভীষণ তেড়া সে। এক কথা সহজে মেনে নিতে পারে না। জানি তুমি তো অন্য মেয়ের মতো না, তোমার মান সম্মান বোধ খুব বেশি, এক কথা সহজে মানতে চাও না। রুয়াত মাথা নিচু করে ফেলল। ইনিমা রুয়াতের গালে হাত রেখে বলল, কেউ তোর খারাপ চায় না, আমিও না। তুই বস, এখানেই বস, আমি আসছি। অতঃপর ইনিমা চলে গেল। রুয়াত মাথার ঘোমটা ফেলে মায়ের খাটে বসল। খাটের পাশেই জানালা থাকাতে সেদিকটাই তাকিয়ে রইল। তার এই মুহূর্তে মনে হলো প্রকৃতি মানুষকে আসল সুখ দান করতে পারে। ইনিমা আয়াজকে নিয়ে আসতে গিয়েছে। রুয়াতের সাথে আয়াজের একান্ত কিছু কথা বলার দরকার আছে। ইনিমা আয়াজকে নিয়ে রুয়াত যে রুমে আছে সেখানে নিয়ে গেল। রুয়াত এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মৃদু বাতাস যে তার ব্যক্তিগত প্রেয়সীকে ছুঁয়ে দিচ্ছে, সে খেয়াল কি আছে তার? দরজার বাহিরে ইনিমা আর আয়াজ দাঁড়িয়ে আছে। ইনিমা আয়াজকে নিয়ে রুয়াতের সামনে দাঁড়াতেই সে এক দফা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি শাড়ির আঁচল টেনে মাথায় দিল। আয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে মুখে এক রাস গম্ভীরতা। শুনুন দেব সাহেব, জাতির মন তো আপনি আগেই পেয়েছেন, এবার আপনার হবু বউয়ের মন পাওয়ার চেষ্টা করুন, নাহলে আপনাকে আমি এত বড় এমপি হিসেবে মানতে নারাজ থাকব। সংসদ সদস্য হয়েছেন, এবার বউয়ের মনের সদস্য হওয়ার চেষ্টা করা উচিত আপনার। রুয়াত মাথা নিচু করে আছে। তার বোন এসব কি বলছে? লজ্জা লাগছে তো। আয়াজ তার চোখে মুখের গম্ভীরতা এখনো কমায়নি। ভাবি আসলে কি বলতে যাচ্ছেন বুঝতে পারিনি। এই চা, এত বড় নেতা হয়ে কী লাভ হলো? সামান্য কথাও বুঝতে পারেননি আপনি? আপনার হবু বউ কেন বিয়েতে মত দিতে পারছেন না সেটা আপনি তাকে একটু জিজ্ঞেস করুন তো। আমি গেলাম নিচে, আশাবাদী ভালো কিছুই শুনবো। এই বলে ইনিমা চলে গেল। এদিকেই রুয়াত তো ভয়ে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। আয়াজ তার দুটো হাত বুকে গুজে দাঁড়ালো। এত বছর কষ্ট করেছে রুয়াতের জন্য, আর এখন বিয়েতে রাজি হচ্ছে না সে। এই কথা আয়াজ মেনে নেবেই না। এর যথাযথ উত্তর দিতে হবে তার। বিয়েতে রাজি না হওয়ার দুটো কারণ শুনতে চাই আমি। আশা করছি কোনো রকম ভনিতা ছাড়াই উত্তর দেবেন। যেহেতু আপনি একটু লাজুক মনের মানুষ, ভনিতা করতেই পারেন, তাই শব্দটি আগে উচ্চারণ করা। এবার আমার উত্তরটা চাই। রুয়াত যেন খিঁচে এলো, শাড়িটাকে শক্ত করে ধরল। তার আপুর বিয়ের 5 বছর পর এই প্রথম লোকটি তার সাথে কথা বলল। ব্যাপারটা হজম হচ্ছে না ঠিক, আবার একদম সরাসরি উত্তর দিতে বলছে।
কয়েক মিনিট পার হয়ে গেল, কিন্তু রুইয়াতের উত্তর দেওয়ার কোনো খবর নেই। এক জিনিস দুবার রিপিট করা তার মোটেও পছন্দ নয়। এটা যদি তার কোনো পলিটিক্যাল মিটিং হতো তাহলে তার সব রাগ তার সহকারীদের উপর ঝাড়ি দিত। প্রেয়সীর সাথেই প্রথম কথা, এহেন কাণ্ড বাঁধাতে চায় না সে। খুব ধৈর্য সহকারে কথা বলতে হবে। উত্তর নেই? রুইয়াত তাও কিছু বলল না। আয়াজ আর পারছে না এত ধৈর্য নিয়ে থাকতে, গম্ভীর কণ্ঠ ছাড়ল। উত্তর নেই, আচ্ছা মেনে নিলাম। তাহলে আপনিও তৈরি থাকুন, আপনাকে এই বিয়ে করতেই হবে, আর আজই বাগদান সম্পূর্ণ করা হবে। রুইয়াতের বুকটা ধক করে উঠল। এমনটা তো হওয়ার কথা ছিল না। কি যে বলছে এই মানুষটা, ভেবে পায় না সে। অবশেষে রুইয়াত মুখ খুলল। আপনি যে পলিটিক্স করেন এটা আমার পছন্দ না। আর রুইয়াত মাথা নাড়ল। আর কিছু বলার নেই তার। আয়াজ রুইয়াতের বরাবর চোখ রেখে বলল, এটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে, ছাড়তে পারবো না। আর একটু উত্তর পাইনি। আমি কিন্তু দুটো কারণ জানতে চেয়েছিলাম, একটি আপনি দিতে পারেননি। তাহলে ধরে নিন আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবেই কাটাতে হবে। ধন্যবাদ, আসি এখন। আয়াজ চলে গেল নিজের উত্তর দিয়ে। অপর পাশের মানুষেরও তো মন্তব্য শোনা লাগবে। নিজের ভাষণ শেষ আর চলে গেল। রুইয়াত আয়াজের পানে চেয়ে রইল। যা বুঝলো তার আপুর কথাটিই ঠিক। প্রচুর গম্ভীর লোকটা। রুইয়াত আবারও খাটে বসে পড়ল। এখনও তার এইচএসসি 2 মাস সময় আছে। এই 2 মাসে সে দেখবে নিজের মনকে পরিবর্তন করতে পারে কিনা। কিন্তু আজ বাগদান সম্পন্ন হবে, এটা আর হজম হলো না তার। হাঁটু মুড়ে তাতে মাথা দিয়ে বসে রইল। এক নতুন জীবনের সূচনা হবে হয়তো আজ। রুইয়াতের আর আয়াজের বাগদান সম্পন্ন হবে আজ। সেই হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। হান্নান সাহেব ফজলুল চৌধুরীর কথাটি মেনে নিলেন, যেহেতু তিনি আর আয়াজ তার আবদারটি রেখেছে। অবশ্য ফজলুল চৌধুরী মেহেরুবা ফাইরোজের কাছেও জিজ্ঞেস করেছেন, তিনিও সম্মতি দিয়েছেন। তাই তারা শুভ কাজে প্রমাংস সেরে ফেলতে চান আগেই। সবার মনেই খুশির জোয়ার বইছে। হান্নান সাহেবের কষ্ট হলেও তিনি কাউকে বুঝতে দেননি। সন্ধ্যায় আরহাম মায়া চৌধুরীকে নিয়ে মজুমদারদের বাসায় আসে। আয়াত চায় তার জীবনের এই শুভ মুহূর্ত তার মা যেন তার পাশে থাকে। মায়া চৌধুরী এসেই সবার আগে রুইয়াতের কাছে গেল। রুইয়াত তার মায়ের ঘরের এক কোনায় চুপ মেরে বসে আছে। সবাই সবার মতামত নিয়ে রাজি হলো, কিন্তু যে সংসার করবে তাকেই কিছু জিজ্ঞেস করলো না। না, এই বাসায় রুইয়াতের কোনো দাম নেই, আজ বুঝলো সে। আজই কেন বাগদান সম্পন্ন হতে হবে? 2 দিন পরে হলে কি হতো? তখন আয়াজের কথার যথাযথ উত্তর দিলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না। আনমনে বসে এইসব ভাবছে রুইয়াত। আসবো রুয়াত? কারো কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকালো। মায়া চৌধুরী দাঁড়িয়ে আছেন। হড়বড় করে উঠে দাঁড়ালো সে। অপ্রস্তুত হয়ে বলল, আসসালামু আলাইকুম, আসুন আন্টি। মায়া চৌধুরী হেসে ভেতরে ঢুকলেন। হাতে কিছু ব্যাগ। রুইয়াতের জন্য সামান্য জিনিসপত্র নিয়ে এসেছেন। তার একমাত্র আদরের ছোট্ট ছেলের বউ বলে কথা। কেমন আছো মা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন বলো তো? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? রুইয়াত মাথা নিচু করে ফেলল। মায়া চৌধুরী রুইয়াতের বিষয়ে আগে থেকেই অবগত। তিনি মেয়েটা যে বড্ড সহজ সরল লাজুক স্বভাবের এটা তিনি জানেন। একদিকে তার ছেলে গম্ভীর টাইপের, আর অন্যদিকে তার বউ কথা কম বলা। এই দুজনের আসলে ভবিষ্যতে হবে কি তা বোঝা দেয়। অনেক দিন তো হয়েছে আমাদের বাসায় যাও না, কেন যাওনি? রুইয়াত নিচু স্বরে উত্তর দিল, আন্টি সামনে তো পরীক্ষা, তাই কোথাও তেমন একটা যাওয়া হয় না। মায়া চৌধুরী হেসে বললেন, পরীক্ষার পর যাবে তো? রুইয়াত মাথা তুলে তাকালো মায়া চৌধুরীর দিকে। তার আসলে এই মুহূর্তে কি বলা উচিত ভেবেই পাচ্ছে না। পরীক্ষার পর তো আমাদের বাসায় একেবারের জন্য চলে যাবে। থাক, এর উত্তর আমি না হয় বলে দিলাম। জি। মায়া চৌধুরী কিছু বলবেন তার আগে ইনিমা এসে হাজির। তার কোলে আবার জাফরি পুচকেও আছে। মা, আপনি কিছু না খেয়ে একদম উপরে চলে এসেছেন রুইয়াতের সাথে কথা বলার জন্য? আসুন, কিছু খাবেন, চলুন। মায়া চৌধুরী নিমার কোল থেকে জাফরিকে নিল। মায়া চৌধুরী রুইয়াতকে নিয়ে নিচে আসলো। নিচে সবাই বসে কথা বলছে। হঠাৎ আয়াজের চোখ গেল রুইয়াত ও তার মায়ের দিকে। তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে একটা এত সুন্দর মুহূর্তের ছবি তুলে ফেলল। কি সুন্দর করে তার প্রেয়সী নামছে। মেয়েটাকে খুব বেশি সুন্দর মনে হলো আয়াজের কাছে। মায়া মায়া প্রেয়সী তার। আয়াজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে আরহাম আস্তে করে বলল, এইভাবে তাকিয়ে থাকিস না, নজর লাগবে তো আমার শালিকার।
আয়াজ আরহামের কণ্ঠস্বর শুনে তাকালো সেদিকটায়। ভাইয়ের এসব কথায় বিরক্ত সে। আগে তোমার একমাত্র শালিকা ছিল, তখন দেখা হলেও কখনো কথা বলতাম না, কিন্তু এখন সে আমার বাগদত্তা, তাকাতে পারি আমি। আরহাম মুখটা ঘুরিয়ে ফেলল। এখনো বাগদত্তা হয়নি তার আগেই এসব বলে বেড়াচ্ছে। এখনো হয়নি, তাই আগে আগে এসব বলে বেরিয়েও না, বুঝছো? যখন হবে তখন বলবে। তুমি দেখছি কেমন জানি। আয়াজ অতিমাত্রায় বিরক্ত তার ভাইয়ের এই রকম অপ্রাসঙ্গিক কথা শুনে। এমনিও আরহাম তার পেছনে সারাক্ষণ পড়ে থাকে, এখনও ছাড় দিল না। ঘরের শত্রু বিভীষণ বলে কথা আছে না, সেটাই। তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছো? যাও এখন গিয়ে তোমার শালিকাকে এনে আমার পাশে বসাও। শোনো এমপি সাহেব, এত তাড়াতাড়ি ভালোবাসা দেখানো উচিত না, পরে হিতে বিপরীত হলে তোমারই দোষ। বেশি কথা বলছো আজকাল, আর আমার প্রেয়সীর সামনে এমপি সাহেব বলবে না, তার আবার পলিটিক্যাল কোনো বিষয় পছন্দ না, এমনি সেও রাজি না। আরহাম আয়াজকে একটু জ্বালানোর জন্য বলল, তাহলে তুমি জোর করে এমন করছো বুঝি এখন? এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হয়ে লাভ কি হলো? নিজের প্রেয়সীর কাছেই তো মান সম্মানটা রাখতে পারলে না। আরহাম উঠে রুয়াতকে ঠিকই আনলো, কিন্তু আয়াজের পাশে বসতে না, উল্টো তার পাশে বসালো। আয়াজ ভ্যাবা চাকা খেয়ে গেল। তার ভাই যে এমন করবে মোটেও ভাবেনি। তাহলে উপরোক্ত বাক্যটি সঠিক, ঘরের শত্রু বিভীষণ। দীর্ঘ 2 বছর 7 মাস ভালোবাসার পর আজ আয়াজ রুয়াতকে তার বাগদত্তা হিসেবে পেয়েই গেল। নিজেকে বড্ড সুখী মানব মনে হচ্ছে। আয়াজ একটু রুয়াতের সামনে দাঁড়িয়ে আস্তে করে বলল, রিংটা কিন্তু আমার নামে পড়ানো হয়েছে, এই 2 মাসে নিজেকে প্রস্তুত করে নেবেন। রুয়াত ফাইরোজ তয়ত্রী। অতঃপর রুয়াতের হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। আয়াজের বলা কথাগুলো ভাসছে রুয়াতের কানে, সব ঘোলাটে লাগছে তার কাছে। সেই রিংটার দিকে এক নাগারে চেয়ে আছে, যার সাথে কখনো কথাই হয়নি, যে কখনো কথা বলতে আসেনি, আজ হঠাৎ তার নামে রিং পরিয়ে দিল। আশ্চর্যজনক ঘটনা। রুয়াতের ক্ষুদ্র মনে হাজার হাজার অনুভূতি এসে জমা হচ্ছে, এক অন্য রকম অনুভূতি, যা আগে কখনো হয়নি। রুয়াতের মনে সৃষ্টি হওয়া অনুভূতি কি তাহলে আয়াজের জন্যই? সে এখন অন্য কারো ভবিষ্যৎ সম্পদ? কালও তো জানতো না যে আজই তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হবে। আয়াজ তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। মনের দিক থেকে বলতে গেলে সে আজ ভীষণ খুশি। নিজের ভালোবাসাকে পাওয়ার মতো অমৃত শান্তি আর কোথাও নেই। একদিন রুয়াতেরও তার মতো এমন ভালোবাসা জন্মাবে। রুয়াত ফাইরোজও একদিন আয়াজের ভালোবাসায় মত্ত থাকবে। রুয়াত রিংটার দিকে তাকিয়ে একবার আয়াজের দিকেও তাকালো। লোকটার নামে সে আজ রিং পড়েছে। আয়াজের দিকে তাকালো আর বুকটা ধক করে উঠল তার। প্রেয়সীর এহানো চাহনি সহ্য হলো না প্রেমিক পুরুষের। মাতাল করা চাহনি তার প্রেয়সীর। চোখটা সরিয়ে ফেলেছে সে। হান্নান সাহেব কাউকেই যেতে দিচ্ছেন না রাতের খাবার না খাওয়া ছাড়া, তাই সবাই ঠিক করেছে রাতের খাবার খেয়ে তবেই যাবে। কিন্তু এদিকে আয়াজের তো তার কাজ ফেলে এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক না। সে বসেও থাকতে পারছে না। অনেকক্ষণ ধরে কেউ একজন কল দিয়েই যাচ্ছে, তবে সময় পাচ্ছে না রিসিভ করার। এত মানুষের সামনে সে কলটা রিসিভ করতে পারছে না। সে খুব ভালো করেই জানে এখন এমার্জেন্সি কিছু না হলে কল আসবে না। একবার সবার দিকে তাকিয়ে বাসার বাহিরে চলে আসলো সে। শাহেদ কল দিচ্ছে। আয়াজের সব গোপন খবর সেই বহন করে। আয়াজ নিজেকে তটস্থ রেখে কলটা রিসিভ করলো। শাহেদ, কিছু হয়েছে কি? কেন কল দিচ্ছ বারবার? অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর স্যার কল ধরেছে। ব্যস্ত হয়ে পড়ল সে। গোপন সূত্রে কিছু জানতে পেরেছে। স্যার, আপনি এখন কোথায়? একটু গুরুত্বপূর্ণ কাজে আছি। কি হয়েছে বলবে তো? শাহেদ ব্যস্ত স্বরে বলল, স্যার, ইকরামুল তাহের নতুন কিছু করবেন। অপর দলের লোকেরা কিছু ভাবছেন, যার সর্বপ্রথম প্রভাব পড়বে আপনার উপর। নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। প্রথমে শাহেদের কথা শুনে কপালে ভাঁজ পড়ল তার। এইরকম অনেক দলের লোকেই তাকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু বরাবরের মতো ফল শূন্যই এসেছে। রাজনীতিতে প্রথম যোগ দেওয়ার অপর দলের প্রভাব খুব বাজেভাবে পড়লেও এখন দ্বিধাবোধ করে না এসব বিষয় নিয়ে। বারবার এমন আক্রমণে এখন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে তার মন শরীর। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না এখন আর। তুমি নিশ্চিন্তে থাকো শাহেদ, আমার কিছুই করতে পারবে না তারা। আর ইকরামুলের এখনো এত বড় সাহস হয়নি যে আয়াজকে কিছু করবে। করলেও তাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো।
জাতির কাছে আয়াজ তাইম চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান মানুষ, কিন্তু যারা তার ক্ষতি করতে চায় তাদের কাছে ভয়ঙ্কর দানবের মতো। কেউ যদি মুখে মধু অন্তরে বিষ ঢালতে চায় তাহলে সেও ঠিক তাই করে, কাউকে এক চুল পরিমাণ ছাড় অবধি দেয় না। শাহিদের মন শান্ত হতে পারছে না, কিছুটা রহস্যময় থেকেই গেল। কিন্তু আয়াজের এমন কাণ্ডে সে খুব বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেল। বারবার আক্রমণ করার পরও স্যার তাদের ছেড়ে দিচ্ছেন। পরে তো তাদের দলের লোকেদের জীবন বাঁচানো দুষ্কর হয়ে যাবে। শুধু যে আয়াজের ওপর ইম্প্যাক্ট পড়বে তা কিন্তু নয়, আয়াজের পুরো দলের ওপর পড়ে। স্যার, কালকে মিটিংয়ে থাকবেন? অবশ্যই থাকবো। আচ্ছা ঠিক আছে স্যার। আয়াজ ফোন রেখে দিল। কখনো দুদণ্ড শান্তিতে থাকতে পারে না সে। এই রাজনীতি করে অকারণেই কিছু কিছু মানুষের চরম শত্রু হয়ে গিয়েছে। আজ তার এমন একটা বিশেষ দিনে এই খবর শুনতে হলো। যদি ইকরামুল তাহের কোনো কিছু করার চেষ্টা করে তাকে কখনো ছেড়েই দেবে না, সব সময়ের মতো চুপ করে থাকবে না। লোভ জিনিসটা মানুষের খুব বেশি। এই লোভের জন্য মানুষ কত খারাপ খারাপ কাজ করে ফেলে। তার অপ্রিয় হলেও সত্য যে মানুষই একমাত্র জীব যে অন্য কোনো মানুষের ভালো চায় না, ভালো দেখতে পারে না। এক ঘন নিঃশ্বাস বেরিয়ে এলো আয়াজের। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরপরই সবাই বিদায় নিয়ে চলে গেল। তবে ইনিমা আর জাফরি থেকে গেল। তারা কিছুদিন থেকে তারপর যাবে। সবাই হাসি মুখে বিদায় নিল। রুইয়াতের কাছ থেকেও সবাই বলে গেল, কিন্তু আয়াজ কিচ্ছু বলল না। এটা আসলে বুঝতে পারল না রুইয়াত। হান্নান মজুমদারও তার স্ত্রীকে বলল সে, তবে তার হবু স্ত্রীকে কিছু না বলে চলে গেল। আয়াজ কখনোই চায় না রুইয়াতকে তার জন্য বিব্রতবোধ অবস্থায় পড়তে হোক। সে খুব ভালো করেই জানে রুইয়াত এখন তার সাথে মোটেও কথা বলতে চাইবে না, উল্টো লজ্জা পাবে। যদি আলাদা একান্ত কিছু মুহূর্ত তাতে দেওয়া হতো তাহলে কথা বলা যেত। সবার সামনে আলাদা করে রুইয়াতের কাছ থেকে বিদায় নেবে, এটা তার নিজের কাছেও ভালো লাগবে না। আর সেই জায়গায় মেয়েটার থেকে কথা বলা আশা করা দেয়। কখনো রুইয়াতের সাথে কথা না বললেও মাঝে মাঝে যখন তাদের বাসায় যেত চুপচাপ করে তার বোনের আশেপাশে ঘুরঘুর করত। এসব বিষয় খুব ভালো করেই খেয়াল করতো সে। এদিক বিবেচনা করে তাই আর রুইয়াতের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। আজ 3 দিন পর রুইয়াত কলেজে যাওয়ার জন্য বের হলো। তার কলেজ যেতে মন চাচ্ছিল না, কিন্তু একদিকে তার অনেক পড়া মিস হয়ে যাচ্ছে, আর একদিকে তার প্রিয় বান্ধবী জ্বালিয়ে মারছে কলেজে আসার জন্য। নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করেই কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে এসে প্রথমেই ক্লাসরুমে ঢুকে পড়ল রুইয়াত। অতঃপর কলেজের শেষ প্রান্তে একটা বেঞ্চের ওপর বসলো। অপেক্ষা করতে লাগলো নিমির জন্য। বেশ কয়েক মিনিট পর নিমির দেখা পেল। দৌড়ে আসছে সে এদিকটায়। নিমিকে দেখেই উঠে দাঁড়ালো রুইয়াত। দৌড়ে আসার কারণে নিমি হাঁপাচ্ছে। কোমরের দুপাশে হাত রেখে হাঁপাচ্ছে মেয়েটা। এ কেমন বান্ধবী তুই? দেখছিস আমি দৌড়ে আসছি, তাও একবারও গেলি না। রুইয়াত হাসছে। নিমি যতবার তাকে দেখে দৌড়ে আসে ততবারই এ কথা বলে। কেমন আছিস বল? নিমি মন খারাপ করে বলল, ভালো নেই রে, সময় মতো পড়ি নাই দেখে এখন এত পড়া একসাথে লোড নিতে পারছি না। রুইয়াত নিমির কাঁধে হাত দিয়ে বলল, আস্তে আস্তে পড়িস, দেখবি সব লোড হয়ে যাবে। নিমি ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা তোর বোনের দেবর ওই এমপি আছে না, তার কি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? রুইয়াতের ভ্রু কুঁচকে এলো। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছে কেন? তার যে এঙ্গেজমেন্ট হয়েছে তুই কিভাবে জানিস? আরে তাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ঝুলিয়ে রেখেছে। তিনি যে পোস্ট দেয় সেটা আমি দেখি। পরশুদিনই দেখলাম এটা। তার সাথে যার এঙ্গেজমেন্ট, মেয়েটা কেমন দেখতে আসলে? রুইয়াত এখন বিপাকে পড়ে গেল। ভেবেছিল পরে জানাবে নিমিকে, এখন দেখছে সে আগেই জেনে বসে আছে। মেয়েটি আমি। নিমির মাথায় যেন ছাদ ভেঙে পড়ল রুইয়াতের কথা শুনে। আসলেই কি নিমিকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে? তুই কি আসলে আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস? সত্যি করে বল তো। আর তুই তো বলিস সে কখনো তোর সাথে কথাই বলেনি, তাহলে? আমিও জানতাম না, যেদিন দেখতে আসে ওই দিন জানতে পারি আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছু হয়েছে। আপর থেকে শুনেছি উনি নাকি আমাকে ভালোবাসে, তবে সত্যিটা আমি জানি না। তুই প্লিজ রাগ করিস না। আচ্ছা বিয়ের দাওয়াত দিলেই হলো, কিন্তু তাদের মতো মানুষদের জীবনে যে কত ঝুঁকি আছে তুই সেটা জানিস? আর তুই তো বলতি পলিটিক্যাল মানুষদের তোর পছন্দ না, তারা সারাদিন এসব নিয়েই পড়ে থাকে, জীবনের বাকি সময় এভাবেই কাটিয়ে দেয় তারা, তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি। রুইয়াত সাথে সাথে তার হাতের রিংটার দিকে তাকালো। সে কি কোনো ভুল করলো আয়াজের সাথে তার জীবনটা জড়িয়ে?
রুয়াদ চল দোস্ত, আর 2 মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে। পরে ক্লাসরুমে ঢুকলে স্যার অনেক কথা শোনাবে। নিমির কথায় রুয়াত নড়ে চড়ে উঠল। জীবন শুরু হওয়ার আগে যদি ভেঙে যায় তাহলে আসলে ঠিক কেমন লাগবে? আচ্ছা নিমি, তোর কি মনে হয় না আমার সাথে অন্যায় হচ্ছে? আমি শুধু তাকে একটির উত্তর দিতে পারিনি বলে সে আমার সাথে জোর করবে? এমন কেন হচ্ছে আমার সাথে? রুয়াত সব বলেছে নিমিকে কিছু সময় আগে। নিমি রুয়াতকে শান্ত করার জন্য বলল, যেখানে সে তোকে ভালোবাসে তাহলে তো কিছু করার নেই। যদি তাকেও জোর করা হতো তাহলে হিসেবটা অন্যরকম ছিল। হয়তো তখন দেখা যেত বিয়ের পরও তুই শান্তি পাবি না, তোরা তোদের সম্পর্ক মেনে নিতে পারবি না, অবহেলা করবে সে তোকে। কিন্তু এখানে তো হিসেব উল্টো দাঁড়াচ্ছে। মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? দেখবি এমন নানা করতে করতে কবুল বলে দিবি। আর যেহেতু আহাজ ভাইয়া তোকে ভালোবাসে তাহলে সেটা নিশ্চিন্তে ভালো হবে। আর যারা পলিটিক্স করে তারা কি বিয়ে করে না? তাদের কি বউ নেই, সন্তান নেই? আচ্ছা একবার ভাবতো তাদের বউরা তাহলে কিভাবে আছে? হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম অন্য কথা, এখন বলছি তোর সব কিছুই ভালোই হবে, দেখে নিস। আর কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না। হয়েছে এখন, উঠে পড়, অনেক তো বসে বসে দুঃখ বিলাস করেছিস। রুয়াতের থেকে নিমি কোনো রেসপন্স পেল না। নিমির এখন মনে হচ্ছে যেন রুয়াতকে বলি দেওয়া হবে, তাই এমন করছে সে। হাত ধরে টেনে দাঁড় করালো। শোন, একটা কথা বলি, তুই ওনার সাথে কথা বলে দেখ। কথাবার্তায় যদি খারাপ কিছু পেয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে জানাবি। আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ, বাকিটা তোর ইচ্ছে। রুয়াত তার দৃষ্টি নিচু করে ফেলল। সেদিন সামান্য উত্তর দিতে পারেনি, আবার কথা বলবে। থমথমে অবস্থা, মনের ভেতর উত্তাল ঝড় বইছে। কি করে কথা বলবো আমি? আমার তো কথা মুখ দিয়ে বেরই হবে না, সংকোচবোধ কাজ করবে। আর যোগাযোগ করারও কোনো মাধ্যম নেই, না আছে তার ফোন নাম্বার আর না আছে কিছু। নিমি কিছুক্ষণ ভাবলো, তারপর 2 আঙুলে তুড়ি বাজিয়ে বলল, এক কাজ কর, তোর আপুকে বল, তারপর মিট কর তার সাথে। রুয়াত চোখ বড় বড় করে তাকালে নিমির দিকে, সে নাকি মিট করবে। হায়, এমন দিন এখনো আসেনি, আসবেও না বোধ হয়। তুই কি পাগল হয়েছিস নিমি? আমি কিভাবে? না না, আমি এসব পারবো না। নিমি হাল ছেড়ে দিল। পারবি না যেহেতু তাহলে টেনশন করছিস কেন? আবার এখানে বসে বসে ভাবছিস, নিজেকে আবার নিজেই বলছিস তোকে ঠকানো হচ্ছে। পাগল আমি হইনি রে, তুই পাগল হয়েছিস। প্লিজ বোন আমার, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নিমির কথাটা পুরোপুরি ফেলে দেয়নি রুয়াত। মাথায় কিছু একটা আসছে, তবে বান্ধবীকে বলেনি। আবার নিমির কথা অপ্রয়োজনীয় হিসেবে ধরেনি। যদি চেষ্টা করে তাহলে তো দোষ নেই, অবশ্যই একবার চেষ্টা করা উচিত তার। রুয়াত উঠে নিমির সাথে ক্লাসরুমে চলে গেল। অনেক সময় পার হয়ে গিয়েছে, এখন না গেলে তো স্যার আর ক্লাসে ঢুকতেই দেবে না। দুপুর 2টো বাজে, তাও সূর্যের তেজ কমছে না। যেন এরকম তপ্ত দুপুরেই পৃথিবী গরম হয়ে গিয়েছে। এরকম গরম রুয়াতের পছন্দ না। মুখ চলছে তার, এক প্রকার বিরক্ত লাগছে। একটা হাত গালে রাখলো, না অনেক বেশিই গরম। নিমির থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে পড়ল। তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হলো। এই গরমে বাইরে থাকা যাবে না, না হয় কিছু সময় বাদে মাথা ঘুরে পড়ে যাবে। বাসায় এসে ধপ করে সোফায় বসে পড়ল। ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। উচ্চস্বরে তার মাকে বলল, মা, একটু ঠান্ডা পানি খাও। ছোট মেয়ে রাজে তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন মেহেরুবা। আর ঠান্ডা পানি খেয়ে রুয়াত চোখ বুজে আসছে। মেয়ের পানি খাওয়া শেষ হওয়ার পর পরক্ষণেই স্থান পরিবর্তন করলেন তিনি। রুয়াত রুমে ঢুকেই দেখল তার একমাত্র বোনের মেয়ে ছোট্ট জাফরিকে পায়ের ওপর পা তুলে ফোন দেখছে। রুয়াত ভাবল জাফরির মতো বয়সে মোবাইল কী জিনিস সেটা জানতই না সে, আর তার বোনের মেয়ে একদম পায়ের ওপর পা তুলে মোবাইল দেখছে। রুয়াতের নিজের মোবাইল থাকা সত্ত্বেও সে দেখে না। মোবাইলের প্রতি এখনও তার কোনো ইন্টারেস্ট জন্মায়নি। আর এই যুগের বাচ্চা ছেলে মেয়ে হতে শুরু করে বয়স্ক লোকেদেরও আজকাল মোবাইল ছাড়া চলে না। নিজেকে অন্য জগতের প্রাণী মনে হচ্ছে রুয়াতের। এলাকার চেয়ারম্যান, সকল নেতা, ছাত্রলীগের সম্পাদক, সহ সম্পাদক, ব্যবসা সমিতির লিডার সবাই উপস্থিত আজ। মাসের শেষ সময়ে এমন একটা মিটিং হয়, প্রতি মাসে কে কী করেছে সব হিসেব তোলা হয়।
আর সে কাজগুলো এমপি দেখাশোনা করে, যা কয়েক বছর ধরে আয়াজই দেখে আসছে। সবার মুখোমুখি বরাবর আয়াজ বসে আছে, তার পাশেই শাহেদ দাঁড়ানো। একজনকে ছাড়া এই মিটিং শুরু করা হবে না। সে হচ্ছে ইকরামুল তাহের, বর্তমান ব্যবসা সমিতির লিডার ও চেয়ারম্যান তিনি। মূলত তার জন্যই সবাই অপেক্ষা করছে। আয়াজের সাথে পার্সোনালি মনোমালিন্যের ব্যাপার থাকলেও সবার সামনে সেটা প্রকাশ করেনি কখনো। হাসি মুখে কথা বলে। আয়াজ খুব ভালো করেই অবগত যে তাকে তার জায়গা থেকে সরানোর মতন দুঃসাহসের পরিকল্পনা একমাত্র ইকরামুল তাহের ছাড়া আর কেউ করার সাহস পাবে না। আরও কয়েক মাস পর ইলেকশন, চেয়ারম্যান পদ থেকে এবার এমপি পদে দাঁড়াবে ইকরামুল। আর আয়াজ থাকলে কোনো মতেই তাকে জায়গা থেকে সরানো যাবে না, তাই গোপনে পরিকল্পনা অব্যাহত রাখছে ইকরামুল। কিন্তু সব খবর আয়াজ জেনে বসে আছে। ইকরামুল তাহের এই মিটিংয়ে সব সময় দেরি করে আসেন, এতে সবাই খুব বিরক্ত। শুধুমাত্র আয়াজের চোখে মুখে নিস্তব্ধতা, তার যেন ভালো লাগছে এইভাবে বসে থাকতে। অতঃপর ইকরামুল তাহের আগমন ঘটল। তিনি আসার সাথে সাথেই মিটিং শুরু করে দিল। এক এক করে সবাই সবার কথা বলল আয়াজের কাছে, কিন্তু ইকরামুল তাহের চুপ মেরে আছে। এই বিষয়ে বিশেষ করে খেয়াল করেছে আয়াজ। মিটিং শেষ হলে যে যার মতো চলে যায়, শুধু বসে আছে ইকরামুল তাহের। আয়াজ পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিল ইকরামুলকে। কি তাহের সাহেব, এখানে বসে কি রাত পার করবেন নাকি? ইকরামুল আয়াজের প্রতি ক্ষোভ থাকলেও তা প্রকাশ করলো না। এক বড়সড় হাসি দিয়ে বলল, মাত্রই তো সন্ধ্যা 7টা বাজে, আপনার অফিসে সবাই আসলো, চা কফি কিছু খাওয়ালেন না যে? আয়াজ হেসে দিল। শাহেদ, তাহের সাহেবের জন্য কড়া লিকারের একটা চা দিতে বলো, কফিতে ভেজাল থাকে বেশি।